আচ্ছা, তাহলে আহ, আমরা যদি বলি এখন যদি আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে এই কম্পাউন্ডটা কয়টা সিগন্যাল দিবে। হ্যাঁ, তোমরা সবাই খুব সঠিক আনসার দিচ্ছ যে এই কম্পাউন্ডটা, বলো তো কয়টা সিগন্যাল দিবে, বলো, সবারটাই হয়েছিল। দুইটা। হ্যাঁ, এই কম্পাউন্ডটা দুইটা সিগন্যাল, এই তো তোমরা বুঝে গেছো। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে এক টাইপের প্রোটন এ, আর এখানের এটাও হচ্ছে এ টাইপের প্রোটন, আর এটা হচ্ছে বি টাইপের প্রোটন। ক্লিয়ার কিনা? এই যে আমি যে লিখলাম এটা থেকে কোনো কনফিউশন আছে যে এই দুইটা এ এবং এ দুইটা যে লিখলাম ওরা হচ্ছে একই রকম, বিটা হচ্ছে ভিন্ন রকম, এটা থেকে বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে পারছি তো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে কোনটা এ টাইপের প্রোটন কোনটা বি টাইপের প্রোটন এবং সিগন্যাল কয়টা হবে এটাও আশা করি আমরা বুঝে গেছি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা একটা সিগন্যাল পাবো এ টাইপের প্রোটনের জন্য। আহা, ব্যাপারটা বাঁকা হয়ে গেল। আমরা একটা সিগন্যাল পাবো এ টাইপের প্রোটনের জন্য, আরেকটা সিগন্যাল পাবো আমরা বি টাইপের প্রোটনের জন্য। এটা হচ্ছে এ টাইপ, এটা হচ্ছে বি টাইপ। ওকে, তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি যে এ টাইপের প্রোটনের জন্য সিগন্যাল পাবো এবং বি টাইপের প্রোটনের জন্য সিগন্যাল পাবো। এখন যদি প্রশ্ন করি যে কোন কোন সিগন্যালটা কোন সিগন্যালটা বেশি দূরে থাকবে, এ টাইপের প্রোটনের সিগন্যালটা বেশি দূরে থাকবে নাকি বি টাইপের প্রোটনের সিগন্যালটা বেশি দূরে থাকবে, বলতো? খুব সিম্পল, খুবই সিম্পল, তোমরা পারো এটা। আমি ভাইয়া যদি, এই টাইপেরটা না? হ্যাঁ অবশ্যই এই টাইপেরটা, তার মানে হচ্ছে আমরা আমরা যদি, এই যে দেখো তোমরা কিন্তু এখন কিন্তু অনেক কিছুই তোমরা বুঝে গেছো। ঠিক আছে, যে তোমরা অ্যাটলিস্ট একটা আইডিয়া করতে পারো যে কেমিক্যাল শিফটের ভ্যালু কিন্তু আমরা মুখস্থ করি নাই। ঠিক আছে, কেমিক্যাল শিফটের ভ্যালু কিন্তু আমরা মুখস্থ করি নাই, তারপরেও কিন্তু আমরা দেখো একটা আইডিয়া করতে পারতেছি যে কোন সিগন্যালটা কার আগে পরে হবে। এটা কিন্তু আমরা, মানে আমরা একটা ধারণা করতে পারতেছি। তার মানে টিএমএস যদি এখানে হয় তাহলে অবশ্যই অবশ্যই এ টাইপের সিগন্যালের যে প্রোটনের সিগন্যালটা সেটা এখানে হবে, আর বি টাইপের প্রোটনের সিগন্যালটা তার আগে হবে। সে যেখানেই হোক কিন্তু তার আগে হবে, এতটুকু আমি শিওর। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। তাহলে আমরা এখন প্রবলেম গুলা সলভ হয়েছে মোটামুটি। আর হচ্ছে তোমরা অবশ্যই এনএমআর তোমাদের বইয়ে যে কোশ্চেন গুলো আছে এগুলো কিন্তু দেখবা, একদম সোজা কোশ্চেন। ঠিক আছে, মানে এনএমআর রিলেটেড আমরা যা পড়ছি এর মধ্যেই আছে, ম্যাক্সিমাম কোশ্চেন এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমরা এনএমআর রিলেটেড যা পড়ছি সব কোশ্চেনই এর মধ্যে আছে। তারপরেও আমি আরো কিছু জিনিস আছে যেগুলো পড়ানোর দরকার, আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, তাহলে আমি আরেকটা আরেকটা বিষয় তোমাদেরকে আমি পড়াতে চাইতেছি, সেটা হচ্ছে, আচ্ছা এই যে কেমিক্যাল শিফটের যে অঙ্ক পড়াইছিলাম এটা কি বুঝতে পারছো যে কিভাবে পিপিএম বের করে? বের কিনা, বুঝতে পারছি তো? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া ওই যে এসপি হাইব্রিডাইজেশনের উপরে অ্যানিসোট্রপিক প্রভাব, ওটা তো পড়ান না? কোনটা এসপি এর উপরে পড়াই নাই ওইটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া। ওইটা আমরা ওইটার জন্য আহ, আলাদা একটা ক্লাসে একদম মানে প্রথম থেকে পড়াবো। ঠিক আছে, সমস্যা নেই, এটা নিয়ে, এটা একই রকম, এটা নিয়ে টেনশন করো না। ঠিক আছে, তুমি যেহেতু ওইটা যেহেতু বুঝছো এটাও আশা করি বুঝবা। ঠিক আছে, বুঝে দিলে অবশ্যই বুঝলো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট সবাই। তাহলে দেখো এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে, দেখো আমরা হাইড্রোজেন বন্ডিং সম্পর্কে জানি, তাই না? যে আমরা হাইড্রোজেন বন্ডিং, তাই না, আমরা হাইড্রোজেন বন্ডিং সম্পর্কে জানি। লেখা আসে না কেন? আচ্ছা, আমরা হাইড্রোজেন বন্ডিং সম্পর্কে জানি। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, একটাকে আমরা বলি ইন্টারমলিকুলার 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 হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, হাইড্রোজেন বন্ড। আরেকটাকে বলি ইন্ট্রামলিকুলার, কি কি মলিকুলার, ইন্ট্রা। আরেকটা হচ্ছে ইন্টার। তাহলে এটার মধ্যে তো একটু পার্থক্য আছে, তাই না? একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে আমি যদি পার্থক্যটা বলি, তাহলে পার্থক্যটা হচ্ছে খুব সিম্পল, যেটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড এটা হচ্ছে নিজেদের মধ্যে বন্ড, কাদের মধ্যে? নিজেদের মধ্যে বন্ড। ঠিক আছে, আর যেটা ইন্টারমলিকুলার সেটা হচ্ছে একটার সাথে আরেকটা। ঠিক আছে, একটার সাথে আরেকটা। ঠিক আছে, এই যে যেমন আমরা যখন ট্রেনে যখন যাই আমরা বলি না ইন্টারসিটি ট্রেন, তাই না? ইন্টারসিটি ট্রেন মানে কি? এক সিটি থেকে অন্য সিটিতে যায়।
তাই তো? এটাকে আমরা বলি ইন্টারসিটি ট্রেন। আর এই যে এখন বর্তমানে যে মেট্রো রেল হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইন্ট্রাসিটি ট্রেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে ঢাকা শহরের মধ্যেই বিভিন্ন পয়েন্টে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ইন্টারসিটি হচ্ছে না, তাই না? একটা সিটির মধ্যেই অবস্থিত সেটা, তাহলে যেটা ইন্টারসিটি ট্রেন, এর মানে হচ্ছে সে এক সিটি থেকে অন্য সিটিতে যাচ্ছে। ঠিক আছে, মনে করো ঢাকা টু চিটাগং, ঢাকা টু রাজশাহী। ওকে, তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে ভিন্ন ভিন্ন মলিকুলস এর মধ্যে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আর ইন্ট্রামলিকুলার হচ্ছে একই মলিকুলের ভিতরেই এই হাইড্রোজেন বন্ডিংটা ফর্ম হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড এবং ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড এই দুইটা বন্ডের মধ্যে কোনটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে? কিসের উপর? কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। আমি যদি বলি যে ইন্ট্রামলিকুলার এবং ইন্টারমলিকুলার এই দুইটার মধ্যে কোন পার্টটা, মানে কোন বন্ডটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে এবং কোনটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, তাহলে এটা দেখো আমরা এটা কিভাবে বুঝবো যে কোনটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, কোনটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না? তাহলে এটা আমরা ইজিলি বুঝতে পারি, যেটা মনে করো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, মানে যেটা নিজেদের মধ্যে ফর্ম হবে, সেটা হচ্ছে তুমি যদি কনসেন্ট্রেশন ইনক্রিজও করো তাতেও তার কোনো যায় আসে না, কনসেন্ট্রেশন যদি তুমি কমায় দাও তাতেও তার কোনো যায় আসবে না, সে নিজের মধ্যেই বন্ড ফর্ম করবেই। ঠিক আছে, তাকে তুমি থামাইতে পারবে না। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেই, আচ্ছা, ইয়ে যেরকম হোক, চিত্র যেরকমই হোক, তোমরা বুঝে নিবা। এটা হচ্ছে COOH, আর এখানে মনে করো আছে OH। ঠিক আছে, এখানে আছে OH, এখানে আছে OH। তাহলে বলো তো, ওর মধ্যে কি হাইড্রোজেন বন্ডিং হবে না? বলো, এখানে কি আছে? COOH আছে আর এখানে OH আছে। আমি যদি বলি ওর মধ্যে কি হাইড্রোজেন বন্ডিং হবে কি না? হবে তো? হবে। হবে। তাহলে ওর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা হবে, এই যে এই হাইড্রোজেন বন্ডিংটাকে আমরা কি বলবো, ইন্ট্রামলিকুলার নাকি ইন্টারমলিকুলার? বলো। ইন্টার। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এখন কনসেন্ট্রেশন মানে কি? মনে করো এটা হচ্ছে একটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা, এটার নাম হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। তাহলে মনে করো এটা একটা আছে, তাহলে ওর যে কনসেন্ট্রেশন হবে, একটা গ্লাসের মধ্যে এরকম কম্পাউন্ড যদি মনে করো 10টা থাকে, এই যে একটা দুইটা এরকম করে যদি 10টা কম্পাউন্ড থাকে, তাহলে কি তার কনসেন্ট্রেশন কি বাড়লো নাকি কমলো? বলো তো। কনসেন্ট্রেশন ইনক্রিজ হলো। তাহলে কনসেন্ট্রেশন যদি ইনক্রিজও হয়, তুমি আরো অনেক নিয়ে আসলা, কনসেন্ট্রেশন যদি তুমি যত বাড়াও, তোমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফরমেশন, তুমি কি তাকে কনসেন্ট্রেশন কম থাকলেও তুমি এটাকে থামাইতে পারবে না, কনসেন্ট্রেশন বেশি থাকলেও তুমি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফরমেশন তুমি থামাইতে পারবে না। পারবা কি? পারবা না। তার মানে হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, সেটা তোমার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট না। সে যদি একটাও থাকে তাও সে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, সে যদি 10টা থাকে তাও সে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করবেই। কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, এখানে মনে করো একটা আছে অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, তুমি মনে করো আরেকটা নিয়ে আসছো অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, তখন কি হবে? তখন ওদের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ও ফর্ম হবে। কি হবে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ও ফর্ম হবে। তাহলে ওর মধ্যে যদি তখন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, তাহলে বলতো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড কি কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে নাকি করতেছে না? আগে ছিল একটা, করতেছে। এখন আছে দুইটা। এখন এখন মনে করো তুমি এটার সামনে আরেকটা দিবা, COOH। তাহলে আমি এখানে বুঝতেছি যে কি হচ্ছে, এখানেও একটা হাইড্রোজেন বন্ড ফর্মেশন হবে, এটার সাথে একটা হাইড্রোজেন বন্ড, মানে হাইড্রোজেন বন্ড ফর্মেশন বাড়তে থাকবে। কি হবে? বাড়তে থাকবে, এতটুকু তো আমরা বুঝতে পারি। তাহলে এই যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট, আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে এটা কেন বললাম, এত কথা কেন বলতেছি? এত কথা বলার একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে, তোমাকে যদি এখন যদি একটা কম্পাউন্ড দিয়ে দেয়, তোমাকে বললো যে এই কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে কিনা তুমি একটু চেক করো, এবং কোন টাইপের হাইড্রোজেন বন্ড আছে এটা তোমাকে চেক করতে বললো। তাহলে আগে বলো যে হাইড্রোজেন বন্ড হলে, আর যদি কোনো বন্ড ফর্মেশন হয়, তাহলে এই যে মনে করো একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন তো কি করতে হবে, কারোর সাথে অ্যাড হতে হবে, কারোর সাথে মনে করো এখানে অক্সিজেন আছে, তাহলে এই অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন যদি একটা বন্ড ফর্ম করে, তাহলেই তো এখানে হাইড্রোজেন বন্ডিং হবে, এছাড়া কি হবে? তাই না? হাইড্রোজেন বন্ড হবে। এখন বলো তো, একটা হাইড্রোজেন বন্ড ফর্ম হলে এই হাইড্রোজেনের চারপাশে যে ইলেকট্রন থাকে, হাইড্রোজেন
হাইড্রোজেনের চারপাশে যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের ডেন্সিটি কি বাড়বে নাকি কমে যাবে? বলো, খুবই কমে সিম্পল। যাবে। কমে যাবে, এই তো তাহলে বুঝে গেছি। তাহলে হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন বন্ড ফর্ম হলে কি হবে? ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে যদি এখানে ক্লোরিনও থাকে। ঠিক আছে, এই যে অক্সিজেনের জায়গায় যদি মনে করো ক্লোরিন থাকে, ঠিক আছে, অক্সিজেনের জায়গায় মনে করো ক্লোরিন আছে, তাহলে কি করবে? ও কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। তাহলে ও যদি হাইড্রোজেন বন্ড ফর্ম করে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি গুলো ক্লোরিন কিন্তু নিজের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে হাইড্রোজেন বন্ড ফর্ম হলে একটা অ্যাটম, মানে হাইড্রোজেনটা কি এটা শিল্ডেড হয় নাকি ডি শিল্ডেড হয় বলতো? ডিশিল্ডেড হয়। ডি শিল্ডেড হয়, গুড। তাহলে হাইড্রোজেন ডি শিল্ডেড হবে। তো হাইড্রোজেন ডি শিল্ডেড হলে তুমি যদি এনএমআর নিয়ে তুমি কাজ করতেছো, তাহলে এনএমআর নিয়ে যদি তুমি কাজ করো, একটাতে যদি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে, মানে হাইড্রোজেন বন্ড ফর্ম হয় যদি কোনো জায়গায়, তাহলে মনে করো তুমি যে তার সিগন্যাল পাবা সেটা কি এই রাইট সাইডে পাবা নাকি সেটা লেফট সাইডে পাবা বলো তো? লেফট সাইডে পাবো, লো ফিল্ডে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে লেফট সাইডে পাবো বা লো ফিল্ডে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে হাই ফিল্ড, এটা হচ্ছে লো ফিল্ড, গুড। এই তো বুঝে গেছি। তার মানে হাইড্রোজেন বন্ড ফর্ম হলে কি হবে? সেটা ডি শিল্ডেড হয়ে যাবে, এবং যে সিগন্যাল সিগন্যাল তখন লো ফিল্ডে চলে আসবে, এবং পিপিএম এর ভ্যালুটাও কি হবে তখন? বেশি হবে। ফাইন, তাহলে আমরা বুঝে গেলাম যে হাইড্রোজেন বন্ড ফর্ম হলে কি ঘটনা ঘটে। এখন মনে করো তুমি কি করলা, কনসেন্ট্রেটেড একটা সলিউশন নিয়ে কাজ করতেছো। ঠিক আছে, তুমি কনসেন্ট্রেটেড একটা সলিউশন নিয়ে কাজ করতেছো। এখন তুমি যদি তার কনসেন্ট্রেশন যদি চেঞ্জ করে ফেলো, ঠিক আছে, কনসেন্ট্রেশন যদি তুমি, প্রথমে ছিল ডাইলুট কনসেন্ট্রেশন, এখন তুমি কি করলা, মনে করো আগে আমার কাছে একটা হাইড্রোজেন বন্ড ছিল, শুধুমাত্র ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ছিল, এখন তুমি কি করলা, আরো আরো মলিকুলস এড করলা, তুমি তার কনসেন্ট্রেশন বাড়াই দিলা, এবং যে ঘটনাটা ঘটলো তার মধ্যে শুধু ইন্ট্রা না, তার মধ্যে শুধু ইন্ট্রা তো হলোই, তার সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডও ফর্ম হলো। তাহলে এখন তার সাথে যদি দুইটা হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, তাহলে ওর যে কেমিক্যাল শিফটের ভ্যালু কি আরো বেশি লো ফিল্ডে থাকবে নাকি হাই ফিল্ডের দিকে থাকবে বলো তো? আরো লো হবে। হ্যাঁ, কি হবে? আরো বেশি লো ফিল্ডের দিকে সে চলে যাবে। তার মানে সাপোজ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য যদি কেমিক্যাল শিফটের ভ্যালু এখানে হয়, তাহলে কনসেন্ট্রেশন যদি তুমি আরো ইনক্রিজ করো, তাহলে কি হবে? ইন্ট্রা প্লাস ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য তোমার কেমিক্যাল শিফটের ভ্যালু তখন আরো দূরে সরে যাবে। ক্লিয়ার কিনা? এতটুকু বুঝতে পারছি? তাহলে জি ভাইয়া, তাহলে তুমি দেখো, এই এনএমআর স্পেকট্রোস্কোপি থেকে তুমি কেমিক্যাল শিফটের ভ্যালু দেখে তুমি অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা কনসেন্ট্রেটেড সলিউশন, মানে হাইড্রোজেন বন্ডিং এখানে আছে ইন্ট্রা প্লাস ইন্টারমলিকুলার, এবং কোনটাতে শুধু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। তুমি শুধু কেমিক্যাল শিফটের ভ্যালু দেখেই তুমি কিন্তু একটা ধারণা করতে পারবা। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড এবং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। এখন দেখো আরেকটা উল্টা কাজও তুমি করতে পারো। সাপোজ তোমাকে এরকম একটা সিগন্যাল, তোমাকে একটা মেশিন তোমাকে দেখালো, এখন তুমি বুঝতে পারতেছো না যে কোনটা ইন্টারমলিকুলার কোনটা ইন্ট্রামলিকুলার। এখন তুমি একটা কাজ করতে পারো। তুমি কি করবা, তুমি যদি তার মধ্যে যদি তুমি পানি অ্যাড করে দাও, কি অ্যাড করে দাও? পানি যদি অ্যাড করে দাও H2O, আর যদি তুমি তার মধ্যে পানি অ্যাড করে দাও, তাহলে বলো তো কোন সিগন্যালটা ভ্যানিশ হয়ে যাবে? আমি যদি বলি একটা হচ্ছে সিগন্যাল এ, এটা হচ্ছে সিগন্যাল বি, তাহলে বলো তো আমি যদি পানি অ্যাড করতে থাকি তাহলে কোন সিগন্যালটা ভ্যানিশ হবে? সিগন্যাল এ নাকি ভি। সিগন্যাল বি? হ্যাঁ, তখন সিগন্যাল বি তোমার জি ভ্যানিশ। জি। হ্যাঁ, এই তো বুঝে গেছো। এ হলে তখন তোমার সিগন্যাল বি ভ্যানিশ হয়ে যাবে, সিগন্যাল এটা শুধু থাকবে, তখন তুমি বুঝে যাবা যে হ্যাঁ, এটাতে আগে ইন্ট্রা প্লাস ইন্টারমলিকুলার ছিল, কিন্তু এখন এটাতে শুধু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড আছে, এবং এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। এখন তুমি যদি পানি দিতেই থাকো যতই ডাইলুট করো না কেন, তুমি কি সিগন্যাল এ কে কি তুমি ভ্যানিশ করতে পারবা? এটাকে পারবা ভ্যানিশ করতে? না, ওইটা এটা বেনিশ কখনো হবে না। ভ্যানিশ হবে না, তার মানে এটা সবসময় থাকবে। আর এটাকে আমরা বলি ইন্ট্রিনসিক প্রপার্টি, যে যেটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে না। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা আশা করি এই কনসেন্ট্রেশন রিলেটেড বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা একটু গুরুত্বপূর্ণ। আর আর বেশিক্ষণ না, আরেকটু করবো আমরা, হ্যাঁ আরেকটু করলে আমরা অনেকটা পড়া হয়ে যাবে। আর দেখো, এগুলো কিন্তু সবগুলোই তোমাদের বইয়ের টপিকই কিন্তু আমি পড়াচ্ছি। ঠিক আছে, আমি হয়তো তোমাদের বইয়ের যে আগে যেরকম ছবিগুলো দিয়ে পড়াইতাম, এখন আমি এখানে বোর্ড আছে ওইটা দিয়ে পড়াচ্ছি, যে আমার কাছে ওইটা দিলে একটু হিজিবিজি লাগে, এই জন্য
এমনি পড়াচ্ছি। হ্যাঁ, তোমরা যদি বইটা পড়ে থাকো, তোমরা আশা করি যে তোমার বুঝতে পারার কথা যে আমরা আসলে ওইগুলাই পড়তেছি, তাই না? আচ্ছা, তাহলে এখন আসো আরেকটা বিষয়। হ্যাঁ, এখন আমরা তো এতক্ষণ অ্যালকেন নিয়ে পড়লাম, এখন একটু অ্যালকিন নিয়ে দেখি যে কি হয় ঘটনাটা। ঠিক আছে, তো মনে করো সাপোজ তোমার কাছে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, প্রোটন প্রোটন, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে যদি অ্যালকিন নিয়ে যদি আমি কাজ করি এখানে, তো এখানে যে বিষয়টা দেখা যাবে, সাপোজ না এখানে আমি এ দিই, এটাতে CH2 Br, এখানে ব্রোমিন দিই। এখন প্রশ্ন হচ্ছে এখানে এখানে কত টাইপের প্রোটন আছে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে কয় কয় টাইপের প্রোটন আছে, একটু জাস্ট আইডিয়া করো। আমি তোমাদের যদিও পড়াই নাই, তারপরেও তোমরা আইডিয়া করো। এমনিতেই হলে হবে, না হলে নাই, এটা কোনো বিষয় না। ঠিক আছে, তোমরা এখানে বলো কয় ধরনের প্রোটন এটাতে আছে। এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের, যে কোনো কিছু বলতে পারো। 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। আচ্ছা, একজনের আনসার হচ্ছে 3 ধরনের। ওর আনসারটা হচ্ছে এটা এক টাইপের প্রোটন, তারপরেরটা বলছে এটা এক টাইপের প্রোটন, এবং ও বলছে এটা এবং এটা একই টাইপের প্রোটন, তাই তো? তো মানে ও এই কনসেপ্ট থেকে কথাটা বলছে। ঠিক আছে, মানে এ এবং বি আলাদা। ওকে ফাইন, এতটুকু ঠিক আছে। সি এবং মানে আমি যেটাকে সি বললাম দুইটাকেই, এর মধ্যে একটা সি আছে এবং একটা, দেখো এখানে আনসার হচ্ছে 4 ধরনের প্রোটন আছে। কয় ধরনের প্রোটন আছে? 4টা টাইপের প্রোটন আছে। এখন এটা কেন, তাই না? এটাই তো আসল কথা। এটা কেন হচ্ছে এই জন্য, দেখো তো আমি যদি প্রোটন সি কে যদি চিন্তা করি, এই যে দেখো এটা হচ্ছে তোমার প্রোটন সি, আর এটাকে আমি এখন প্রোটন ডি বানাই দিলাম। তো এখন তুমি প্রোটন সি নিয়ে চিন্তা করো। প্রোটন সি এর পাশে কি আছে বলতো? প্রোটন বি আছে। তার মানে প্রোটন সি দেখতেছে যে তার পাশে প্রোটন বি আছে, ও হাইড্রোজেন, ও হাইড্রোজেন, কোনো ঝামেলা নাই। এখন প্রোটন ডি এর কাছে, মানে আমি যেটাকে হাইড্রোজেন ডি বলতেছি, ও যখন দেখবে তার এই পাশে সি আছে, একটা ভালো কথা, কিন্তু তার বলতো তার এই পাশে কি আছে? তার এই পাশে কিন্তু দেখো এই হাইড্রোজেনের সাথে ব্রোমিন আছে, আছে কিনা? ক্লিয়ার কিনা, বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি এখন প্রোটন ডি এর, মানে প্রোটন সি যেরকম ভাবে যেরকম ভাবে তার সামনে বি কে পাইছিল, প্রোটন বি কে, প্রোটন ডি কি তার সামনে মানে ওই রকম হাইড্রোজেনকে পাইলো নাকি ভিন্ন টাইপের হাইড্রোজেন পাইলো বলতো? ভিন্ন টাইপের। ভিন্ন টাইপের হাইড্রোজেনকে পাইলো। তার মানে আমি তখন বলবো যে না, প্রোটন ডি প্রোটন সি এর মতো না। ক্লিয়ার কিনা? কারণ প্রোটন সি এর সামনে কি ছিল? প্রোটন বি ছিল। ও ও মনে করে একটা টাইপের ছিল, ওকে ফাইন। এখন ও সি হতে পারতো যদি এই ডি এর সামনেও ওই রকম এই মানে বি টাইপের মতো যদি প্রোটন থাকতো, তাহলে এটাকে আমরা সি বলতে পারতাম। কিন্তু এখানে আমরা যেহেতু জানি জিওমেট্রিক্যাল আইসোমারিজম, তাই না, যেহেতু অ্যালকিনে হচ্ছে রেস্ট্রিক্টেড রোটেশন, তার মানে সে কি করবে? করতে পারবে না, তার এখানে রোটেশন সম্ভব নয়। তার মানে সে কি করবে? সে দেখবে তার আশেপাশে এনভায়রনমেন্টটা কেমন, তার আশেপাশের এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে প্রতিটা হাইড্রোজেনের কি হবে, যে প্রতিটা হাইড্রোজেনের পরিবেশ কি হবে, ভিন্ন ভিন্ন রকমের হতে পারে, সেটা আমরা দেখবো। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে হাইড্রোজেন যে আছে এটা হচ্ছে 4 টাইপের হাইড্রোজেন আছে। এবং এখানে যে সিগন্যালটা পাবো, এখানে বলতো কয়টা সিগন্যাল পাবো? এখানে অবশ্যই টিএমএস ছাড়াও আমি 4টা সিগন্যাল পাবো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার, বুঝতে পারছো তো? এটা হচ্ছে আমার টিএমএস। এই টিএমএস ছাড়াও আমি আরো 4টা সিগন্যাল পাবো এখানে। ক্লিয়ার? তাহলে এই অ্যালকিনের ক্ষেত্রে, এই অ্যালকিনের ক্ষেত্রে আমরা কিভাবে, অ্যালকিনের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রোটন গুলা থাকে, ওই প্রোটন গুলাকে আমরা ইকুইভ্যালেন্ট প্রোটন হিসেবে তুমি সবসময় বলতে পারবা না। তুমি তখনই বলতে পারবা যদি দেখো যে তার চারপাশে সবকিছু সেম সেম, তাহলে তুমি বলতে পারবে যে হ্যাঁ এই প্রোটন এবং এই প্রোটন একই রকম। ঠিক আছে, যদি সেম না থাকে তখন আলাদা আলাদা করে বলতে হবে। তাহলে দেখো তোমাদের লাস্ট সময় একটা কুইজ আমি দেই, একটা প্রশ্ন এটা, ঠিক আছে, একটা প্রশ্ন তোমাদের একটু কুইজের মতো। যে প্রশ্নটা হচ্ছে, আমি আগে স্ট্রাকচারটা লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, তোমাদের এখান থেকে প্রশ্নটা হচ্ছে যে এখানে কয়টা ইকুইভ্যালেন্ট প্রোটন আছে, সেম টাইপের প্রোটন আছে? প্রশ্ন নম্বর 1।
সেম টাইপের প্রোটন কয়টা? সেম টাইপ প্রোটন, সেম টাইপ প্রোটন কয়টা আছে? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। পরের কোশ্চেন, ঠিক আছে, প্রতিটা প্রোটনের মানে এখানে যে প্রোটন গুলো আছে ওদের মাল্টিপ্লিসিটি কত? মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে ও কত ভাগে ভাগ হবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আনসার। মানে আমি কি একটা পিক পাবো নাকি তার পাশে, আর যদি একটা পিক পাই তাহলে এটাকে আমরা বলি মানে এক পদী, তোমাদের এখানে যেটা আছে এক পদী, তাই না? আর এটাকে বলা হয় এক পদী, মানে যেটাকে আমরা সিংলেট বলতেছি, তাই তো? সিংলেট, ডাবলেট, ট্রিপলেট এইভাবে বলতেছি। তো তোমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এখানে যে হাইড্রোজেন গুলোর জন্য তুমি কি পাবা, এখানে কি সিংলেট পাবা, ডাবলেট পাবা, ট্রিপলেট পাবা, কি পাবা, মানে এটাকে কয়টা ভাগে ভাগ হবে এটা তোমাকে বের করতে বলছে। তাহলে বলো তো প্রথম প্রশ্নের আনসারটা আমরা যদি যাই, তাহলে প্রথম প্রশ্নের আনসারটা কি হতে পারে? কয় টাইপের প্রোটন আছে এখানে? সেম এক টাইপের প্রোটন টাইপের। কয়টা? এক আচ্ছা এক টাইপের টাইপের, প্রোটন আচ্ছা এক টাইপের প্রোটন, তাহলে মানে এই পাওয়া যাবে। এক টাইপের প্রোটন কয়টা আছে? সেম টাইপের প্রোটন কয়টা আছে? 12টা। হ্যাঁ, তাহলে এই তো তোমরা পারতেছো, তাহলে সেম টাইপের প্রোটন হচ্ছে 12টা সেম টাইপের প্রোটন আছে, ঠিক আছে। এটা কিন্তু ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে, তোমাদেরকে এগুলো দিচ্ছে। এই যে দেখো তোমরা কিন্তু পারো, ঠিক আছে, এমন না যে তোমরা পারবে না, তোমরা সবই পারবা। জাস্ট হচ্ছে একটু যদি তোমাদেরকে একটু ইয়ে করে যে একটু গাইডলাইন্স দেওয়া যায়, তোমরা অনেক ভালো করবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে 12টা সেম টাইপের প্রোগ্রাম, এটা কিন্তু ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি কোশ্চেন। ওকে ফাইন, তাহলে পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এই প্রোটন গুলা কয়টা ভাগে ভাগ হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে বলো এখানে 12টা প্রোটন কয়টা ভাগে ভাগ 4 হবে? ভাগে, 4 ভাগে ভাগ হবে। মানে এক ভাগে হবে, এক ভাগে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, এটা হচ্ছে এক ভাগে ভাগ হবে, তার মানে ওর এক আসলে ভাগ কেন ভাইয়া, ওই যে n+1 ওই সূত্র দিয়ে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি n+1 যদি সূত্রটা ইউজ করি মানে তাহলে একটা কি হয়? সিগন্যাল 4টা ভাগে হবে না? হ্যাঁ, এই তো দেখো, তাহলে দেখো এটা, এটা প্লাস এটা প্লাস এটা, দেখো ওরা সবাই কি করবে, তোমার n+1 রুল ফলো করবে, তাই না? তাহলে দেখো ওরা সবার জন্য দেখো কি আছে, এখানে কার্বন আছে, তার মানে ওরা সবাই তো একই রকম, তুমি তার আলাদা করতে পারতেছো না, তাই না? তুমি যে এখানে যে কার্বনের সাথে যে আমি আমি তো এটাও বলতে পারি যে একটা কার্বনের, আমি আমি এটা বলতে পারি না যে এখানে আমি যদি এমনি লিখি CH12 মানে 12টা আছে কার্বন, তাহলে কি কোনো মানে এটার মিনিং কি কোনো পার্থক্য হবে? এটা তো একই জিনিস, তাই না? কারণ CH3 তিনটা একই টাইপের CH3, তাহলে আমি এখানে বলতে পারি কার্বনের সাথে টোটাল 12টা একই টাইপের হাইড্রোজেন আছে। তাহলে দেখো এই কার্বনের সাথে এখন দেখতে হবে পাশের কার্বনের সাথে আমার কয়টা কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে দেখো এই সবগুলা কার্বনের পাশের কার্বন হচ্ছে এটা, একটা কার্বনই আছে পাশের কার্বন। তাহলে দেখো তো তার সাথে হাইড্রোজেন কয়টা আছে? 0। তার মানে আমরা যদি n+1 রুল ফলো করি তাহলে n এর ভ্যালু কত? 0+1 = 1। তার মানে আমার এই 12টা প্রোটন শুধুমাত্র একটা ভাগেই ভাগ হবে, এই জন্য 12টার জন্য শুধুমাত্র আমি একটা সিগন্যালই পাবো, ওইটার কোনো ভাগে ভাগ হবে না। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কোশ্চেন দেখবো। হুম, বলো আরেকটা কোশ্চেন, জি আরেকটা ভাইয়া। দেখবো কেন, এটা বেরি তোমরা হচ্ছে ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতেছো, তোমরা অনেক পারো, ঠিক আছে, একদম ইজি। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। তাহলে দেখাই আরেকটা বিষয় আমরা দেখি। আরেকটা বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে যেটা পড়ছি এই রিলেটেড কোশ্চেনটা দেখি পারো কিনা। এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, তারপরে হাইড্রোজেন, এখানে কি আছে, এখানে এখানেও হাইড্রোজেন আছে, এখানে আয়োডিন, এখানে আয়োডিন, এখানে হচ্ছে ক্লোরিন। প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 1, ঠিক আছে, প্রশ্ন নম্বর 1 হচ্ছে এখানে কয় টাইপের প্রোটন আছে? ঠিক আছে, আগেরটার মতো, হাউ মেনি টাইপস অফ প্রোটন আর হিয়ার, বলো এখানে কয় টাইপের প্রোটন আছে? সিম্পল 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 হয়তো চিন্তা, 4টা না ভাইয়া? 2টা। তাহলে আনসার হচ্ছে এক, 4টা। আর একটা হচ্ছে 2। এখন তোমরা বলো তোমরা কত পার্সেন্ট, মানে তোমরা কয়জন একের পক্ষে? 2।
বলো তাহলে। হ্যাঁ তাহলে হ্যাঁ দুইটা হবে। 2 এর পক্ষে কে কে আছে বলো তো, কয়জন আছে 2 এর পক্ষে? ম্যাক্সিমামই 2 এর পক্ষে। জি জি ভাইয়া। ভাইয়া দুই হবে। হ্যাঁ, ঠিক আছে, answer সঠিক। এই হচ্ছে এখানে 2 টাইপের প্রোটন আছে। এখন আমি যদি বলি এই প্রতিটা প্রোটন, ঠিক আছে, প্রতিটা প্রোটনের জন্য এটা হচ্ছে, ঠিক আছে, আমার কার্বন। তাহলে এখন এতে বলো, তাহলে বলো তো এখন এটা হচ্ছে একটা প্রোটন এ, এটা হচ্ছে বি। তাহলে এই কার্বনে মানে এইচ এ, কার্বনের সাথে যে হাইড্রোজেন এইচ এ আছে ওর জন্য কয়টা সিগন্যাল পাবো? বলো, কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে ওর জন্য কয়টা সিগন্যাল সিগন্যাল পাবো বলো? দুইটা ভাইয়া। এর জন্য আমরা সিগন্যাল পাবো 2টা। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। অনুরূপ ভাবে কার্বন বি এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ওর জন্য আমি সিগন্যাল পাবো 2টা। কারণ হচ্ছে দেখো, অনেকের মনে কোশ্চেন রাখতে পারে যেটা কেমনে, কারণ হচ্ছে দেখো এইচ এ, আমরা যেটা বলতেছি দেখো এইচ এ কার্বনের সাথে, এই যে দেখো এইচ এ যে কার্বনের সাথে যুক্ত আছে, এইচ বি কিন্তু একই কার্বনের সাথেই যুক্ত আছে, আছে কিনা? তার মানে আমরা বলতেছি যে এইচ এ কার্বন, এই মানে এইচ এ যে প্রোটন, সরি এইচ এ প্রোটনটা এবং এইচ বি প্রোটন, 2টা প্রোটনে কিন্তু আলাদা আলাদা প্রোটন। তাহলে এইচ এ প্রোটন কি করবে, যদি একই রকম প্রোটন হয় তাহলে কেউ কাউকে সেন্স করতে পারে না, অনুভব করতে পারে না, ফিল করতে পারে না। তাহলে দেখো এই এইচ এ প্রোটনে যেহেতু ভিন্ন ভিন্ন প্রোটন, সে এইচ বি প্রোটনকে ফিল করবে, এবং এইচ বি প্রোটন যেহেতু ভিন্ন প্রোটন, সেও কি করবে, এইচ এ প্রোটনকে ফিল করবে। আর তখন যেই রুল হবে এন প্লাস এন রুল অনুযায়ী, তখন এই যে দেখো এই কার্বনের সাথেই যেহেতু ভিন্ন টাইপের হাইড্রোজেন আছে, এই জন্য কি হবে, এই এখানে যে রুল হবে সেটা হচ্ছে 1+1=2। ঠিক আছে, এমনি হবে তখন। ঠিক আছে, সে হচ্ছে স্প্লিটিং, তখন তোমাকে চিন্তা করতে হবে এইভাবে। ওকে, ক্লিয়ার? কেন, বুঝতে পারছি? আমি তো আগে বলছি যে অ্যালকিনের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হয়, বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করতে হয়। ক্লিয়ার? আশা করি আমরা এই রিলেটেড কোশ্চেন গুলা পারবো। ঠিক আছে, এ, এবং তোমরা অনেক ভালো শিখছো এনএমআর, আমি খুবই খুশি। হ্যাঁ, ঠিক আছে, আমি যে যতটুকুই পড়াইছি, হ্যাঁ পড়ানোর মধ্যে অনেক গ্যাপ গেছে, আমি অনেক মিস্টেক দিছি, কিন্তু যে যতটুকুই পড়াইছি তোমরা উম, অনেকটাই বুঝতে পারছো এবং আয়ত্ত করতে পারছো। ওকে, তাহলে আমরা আশা করি এই রিলেটেড প্রবলেম গুলো হবে না। তাহলে অনুরূপ ভাবে যদি আমি এটার ক্ষেত্রে আমি যদি বলি কি হবে, এটা লাস্ট কোশ্চেন, এটার ক্ষেত্রে যদি আমি বলি কি হবে, এটা এইচ, এখানে এইচ, এখানে আই, এখানে সিএল। এখানেও সেম কোশ্চেন, কয় টাইপের প্রোটন আছে এবং ওইটা কত ভাগে ভাগ হবে প্রতিটা সিগন্যাল, বলতো? এটা এক টাইপের হবে। দুই টাইপের প্রোটন আছে ভাইয়া। হ্যাঁ, এখানে এখানে প্রোটন আছে 2 টাইপের, এই তো বুঝে গেছো। প্রোটন হচ্ছে 2 টাইপস প্রোটন, এবং যে স্প্লিটিং হবে বলো তো, স্প্লিটিং কি সিঙ্গলেট হবে নাকি ডাবলেট হবে বলো? মানে প্রতিটা কি একটা একটা করে থাকবে নাকি প্রতিটা 2টা করে থাকবে এখানে? হ্যাঁ, একটা হচ্ছে সিঙ্গলেট আর একটা হচ্ছে ডাবলেট। তাহলে বলো এটা কি হবে, সিঙ্গলেট পাবো নাকি আমরা এখানে ডাবলেট পাবো বলো তো? কি পাবো? সিংলেট। সিঙ্গলেট পাবো। এটা দুইটা হচ্ছে, করে পাবো। হ্যাঁ 2টা করে পাবো, এটাকে আমরা বলি ডাবলেট, তাই তো? তাহলে এই কার্বনের সাথে এই কার্বনে দেখো কি আছে, এখানে প্রোটন আছে, তাহলে n+1 রুল অনুযায়ী আমি যদি চিন্তা করি, তাহলে 1+1=2। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ডাবলেট। এবং আবার জন্য এটার জন্য যদি চিন্তা করি, এটার পাশের কার্বনের সাথেও সেম জিনিস আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি n+1 মানে হচ্ছে 2। এটার ক্ষেত্রে হবে ডাবলেট। তার মানে প্রতিটার জন্যই কি হবে, এই প্রতিটা সিগন্যালই 2টা ভাগে ভাগ হয়ে যাবে, এটার জন্য এটা। ক্লিয়ার? এটা মনে করো এ, এটা মনে করো বি, তাহলে কি হবে, এটা হবে এ এর জন্য ভাগ হয়ে গেল, বি এর জন্য ভাগ হয়ে গেল। ওকে, ঠিক আছে, তো বুঝতে পারছি না? কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, ওই যে টাইপ গুলো ধরতে একটু সময় লাগে।
হ্যাঁ হ্যাঁ, এটা এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা তো ইয়ে পড়তেছো না, প্রথম প্রথম পড়তেছো না, তো একটু তো সমস্যা হবেই। কিন্তু আমি অনেক বেশি খুশি যে হ্যাঁ, আমি যে যতটুকুই পড়াইছি ফাঁকি টাকি দিয়ে যতটুকু তোমাদেরকে আমি পড়াইতে পারছি, তোমরা শিখতে পারছো অনেক কিছু। ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এখানের যে আরো যে কিছু প্রবলেম আছে ওই প্রবলেম গুলা নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো পড়ো, ঠিক আছে? তোমাদের যদি কোনো সমস্যা বের হয় আমাকে বলবা, যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করবো। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।